আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। ভাইয়া সোফায় গিয়ে বসে, হাতে ফোন। ভাইয়ার দৃষ্টি এখন ফোনে। আমি হতভম্ব হয়ে সেদিকে তাকিয়ে আছি। কি হলো? খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? শুয়ে পড়, রাত তো কম হয়নি, একটু পর সকাল হয়ে যাবে বলেই আমার দিকে তাকালো। আমি তাকিয়েছিলাম তাই চোখাচোখি হলো। আমি অবাক হয়ে মিনমিন গলায় বললাম, আপনি কি সব বলছেন? আমি এখানে ঘুমালে আপনি কোথায় ঘুমাবেন? ভাইয়া বিরক্ত হয়ে বলল, আমার চিন্তা তোকে করতে হবে না, নিজেরটা ভাব, যা বলছি কর। আমি এখানে ঘুমোতে পারবো না, প্লিজ জোর করবেন না। আমি ড্রয়িং রুমে ঠিক ছিলাম। এক রাত না ঘুমালে কিচ্ছু হবে না। কথাটা বলে ভাইয়ার দিকে তাকিয়ে আটকে উঠলাম। ভাইয়া চল শক্ত করে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভাইয়ার এমন রাগী ফেস দেখে ভয়ে কাচুমাচু করে ভীত মুখে তাকিয়ে রইলাম। ভাইয়া ফোন রেখে উঠে আমার কাছে এসে দাঁড়ায়। আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম এক পা। ভাইয়া আমার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে গেল, তারপর বাম গালে হাত ডুবিয়ে দিল। আমি ভাইয়ের স্পর্শে কেঁপে উঠলাম। আমার শরীরের প্রসঙ্গগুলো খাড়া হয়ে গেছে। বিস্মিত হয়ে ভাইয়ার চোখের দিকে তাকিয়ে আছি। ভাইয়া আমার দিকে ঝুঁকে পড়ে শান্ত ভঙ্গিতে। আমি থমকে গেলাম, ভয়ার্ত দৃষ্টিতেই তাকিয়ে আছি। ভাইয়া আচমকা চোখ মুখ শক্ত করে ফেললো আর দাঁতে দাঁত চেপে বলল, এমনিতে আমি প্রচন্ড রেগে আছি উষা, আমাকে আর রাগাস না। যা বলছি কর, ঘুমিয়ে পড়। আমি কোথায় কিভাবে থাকবো ব্যবস্থা করে ফেলবো, ভয় পাস না। তোর সাথে অন্তত ঘুমাবো না। ভাইয়া মৃদু কণ্ঠে রাগ নিয়ে বলল কথাগুলো। আমি স্তম্ভিত হয়ে তাকিয়ে আছি। আমার হৃদস্পন্দন বেড়ে গেছে। ভাইয়ার গরম নিঃশ্বাস আমার মুখের উপর আঁচড়ে পড়ছে। আমি ঢোক গিলে তাকিয়ে আছি। ভাইয়ের শেষের কথাটা কানে বাজছে, তোর সাথে অন্তত ঘুমোবো না। আমি মাথা নামিয়ে ফেললাম। ভাইয়া ছেড়ে দিল আমায়। আমি কাচুমাচু মুখ করে আরেকবার ভাইয়ার দিকে তাকিয়ে চোখ সরিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। ঘুমে আর তাকাতে পারছি না। তার উপর আবার ভাইয়া জোকর করেছে, তার সাথে আমি পারবো না। অযথা কথা বাড়িয়েও ঘুমানোটাই বেটার। ভাইয়া কথা শেষ করে সোফায় বসেছে। আমি অন্য কাত হয়ে শুয়েছি। ভাইয়া কি করছে দেখার জন্য ঘাড় বাঁকিয়ে তাকালাম। ভাইয়া সোফায় বসেই ফোন টিপছে। সারা রাত কি এভাবে বসে থাকবে নাকি? আমি ভ্রু কুচকে তাকিয়ে ভাবলাম, হারা তো কি করে ফোনে সবসময়? ফোন নিয়ে পড়ে থাকে। আমার ভাবনার মধ্যে ভাইয়া ফোন থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকায়। আমি হকচকিয়ে গেলাম। ঢোক গিলে তাড়াতাড়ি অন্যদিকে মুখ করলাম। ভাইয়া কি এখনো আমার দিকে তাকিয়ে আছে? লজ্জা আমার হৃদস্পন্দন দ্রুত গতিতে লাফাচ্ছে। বুকে হাত চেপে চোখ খিচে বন্ধ করে আছি। এভাবে ভাইয়ের রুমে ঘুমানো কল্পনারও বাহিরে। কল্পনাও করিনি। ভাই কোথায় ঘুমাবে কে জানে। আমি কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে আরেকবার তাকাই। ভাইয়া এখনো আমার দিকে তাকিয়ে আছে। লজ্জায় আমি মিইয়ে গেলাম। তাড়াতাড়ি এদিকে ঘুরে চোখ বন্ধ করে ফেললাম। ছি, ধরা খেলাম, আর তাকাবো না। ভাইয়া অমন করে কেন তাকিয়ে আছে আমার দিকে? এসব ভাবতে ভাবতেই কখন ঘুমিয়ে পড়েছি জানি না। উষা ঘুমিয়ে পড়তে ইহান মুখ চেপে ধরে হেসে উঠে। ওর চোখের সামনে উষার ভীতু মুখটা ভাসছে। চোরের মতো তাকিয়েছিল, কিন্তু ধরা খেয়ে একটুখানি তাড়াতাড়ি চোখ সরিয়ে নিয়েছে। ইহান বসে উষার দিকেই তাকিয়ে রইল। উষার পেছনে দেখা যাচ্ছে ওর নীল রঙের কামিজ আর গোলাপি ওড়না, যেটা দিয়ে মাথা পেঁচিয়ে গুটিসুটি মেরে বিছানায় ঘুমিয়ে আছে। মুখটা দেখা যাচ্ছে না। ইহান সোফা থেকে উঠে দাঁড়ায়, সোজা উষার মুখ বরাবর এসে দাঁড়ায়। ঘুমিয়ে আছে উষা। না চাইতে উষার পাশে বসে পড়ে। উষার ফর্সা নিষ্পাপ মায়াবী মুখটার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। মুখটা হলুদ হয়ে আছে। হলুদ ফর্সা লাগছে, অনেক হলুদ দিয়েছে যে, একদম হলুদ করি লাগছে। ওড়না দিয়ে মাথা ঢাকার পরও ওর কপালে কিছু চুল বাতাসে ছোটাছুটি করছে। চোখ বুকে সেটা এই নড়তে নড়তে উষার গোলাপি ঠোঁটে গিয়ে থাকে। ইহান নেশাতুর দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। না চাইতেও হাত বাড়িয়ে দেয় উষার দিকে। ঠোঁটের উপর থেকে চুল সরানোর সময় সেখানে হাতে স্পর্শ লাগে। ঘুমের মাঝে উষা কেঁপে উঠে। উষার মায়াবী মুখের দিকে হা করে তাকিয়ে আছে ইহান। এই মায়ার জালে ও কি আটকা পড়ে গেল? বুকের ভেতর ঢিপ ঢিপ করছে ওর। ওর অশান্ত অবাধ্য মন একটা খারাপ ইচ্ছে পূরণ করতে চাইছে। ও কিছুতেই নিজেকে আটকাতে পারছে না। পারলে না। নিচু হয়ে ফট করে উষার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। কাজটা করেই চমকে সরে এলো। উষা ঘুমের মাঝে কেঁপে উঠেছে। তাড়াতাড়ি বিছানা ছেড়ে বারান্দায় চলে এলো। হাজার রুমে যাবে না ও ঠিক করলো। নিজের কাজে নিজেই অবাক হলো ইহান। ব্যালকনিতে এসে চুপ করে বসে রইল। আর ওখানেই ঘুমিয়ে পড়লো একসময়। ঘুম থেকে উঠে চারপাশে ভাইকে খুঁজলো, নাই। আমি বিছানা থেকে উঠে ফ্লোরে পা রাখতেই ইহান ভাইকে দেখলাম। বারান্দা থেকে আসছে উনি। আমি ওনা ঠিক করতে করতে ভাইয়ার থেকে পা থেকে মুখের দিকে তাকালাম। ভাইয়ার চোখ দুটো কেমন লাল হয়ে আছে। আমি তাকিয়ে চমকে উঠলাম। মনে হচ্ছে সারা রাত ঘুমায়নি। ভাইয়া কি জেগেছিল সারা রাত? আমার কপালে কুঁচকে তাকিয়ে আছি আমি। ভাইয়া একবার তীক্ষ্ণ নজরে তাকিয়ে চোখ সরিয়ে সোজা ওয়াশরুমে যায়। আমি হতভম্ব হয়ে সেদিকেই তাকিয়ে রইলাম থম মেরে। আচমকা দাঁড়িয়ে ছুটিয়ে বেরিয়ে এলাম। চাচি আমাকে এ রুমে ঘুমানোর কথা জানতে পারলে মেরেই ফেলবে। আমি বাইরে এসে চোরের মতো চারপাশে তাকাচ্ছি, তখনই চমকে উঠলাম। আমার সামনেই কপালে চিন্তার ভাঁজ ফেলে দাঁড়িয়ে আছে লতা।
আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই ওর রুমে কি করছিলি রে উষা? আমি ভয়ার্ত চোখে তাকিয়ে আছি। ও এসে আমার হাত ধরে ঝাঁকুনি দিয়ে বলল, কিরে বলছিস না কেন? সাত সকালে ওই রুমে কি করছিলি? দেখে তো মনে হচ্ছে ঘুম থেকে উঠেছিস। বলেই বড় বড় চোখ করে তাকালো। আমি ঢোক গিলে তাকিয়ে আছি। ওই তুই এহান ভাইজানের রুমে ছিলি আজ? আমি কি বলবো বুঝতে পারছি না। ও আবারও জিজ্ঞেস করে। আমি মিথ্যে বলার সুযোগ পেলাম না। ওর কাছে ধরা খেয়েছি, সব বলে দিলাম। ও মুখে হাত দিয়ে শুনলো সব। সত্যি ভাইজান কই ছিল তাহলে? জানি না আমি। তুই চাচিরে কিছু বলিস না কিন্তু। দূর, বলবো না, চল। আমি ওর সাথে নিচে নেমে এলাম। নিচে এসেই আমার কাঁপাকাঁপি বেড়ে গেল। চাচি সোফায় বসে আছে, আমাকে উপর থেকে নামতে দেখে ভ্রু বাঁকায়। আমার হাত পা কাঁপছে ভয়ে, গলা শুকিয়ে আসছে। চাচি গম্ভীর গলায় বলল, তুই উপর থেকে আসলি কেন? আমার জান বের হবার উপক্রম। আমার কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ভয়ে আমি এদিক ওদিক তাকাচ্ছি। এখন কি বলবো চাচিকে? চাচি জোরে আওয়াজ করেই বলল, কি হলো? আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? উপরে কেন থেকে আসলি কেন? কোথায় ছিলে তুই রাতে? চাচি চোখে সন্দেহ। আমি হাত কচলাতে কচলাতে ভীত মুখ করে দাঁড়িয়ে আছি। কি বলবো আমি এখন? চাচির জোরে আওয়াজে আমি ভয়ে কুঁকড়ে যাচ্ছি। চাচি দাঁড়িয়ে আমাকে শাসিয়ে কিছু বলবে, তখনই কিছু লোক আসে রুমে আর চাচিকে উদ্দেশ্য করে রান্নার কথা বলে। চাচি আমার দিকে গরম চোখে তাকিয়ে চলে গেল। চোখ বলছে আমাকে চাচি পরে দেখে নিবে। আমি কোনো রকম পালালাম। বাসা ভর্তি লোকজন গমগম করছে, জোরে সাউন্ড বক্সে গান বাজছে। সকালের খাবার পরেই 11টার দিকেই মা আপুকে বাসায় সাজাতে লোক চলে এলো। আমি আপুর পাশেই বসে আছি। আপুর সাজ হচ্ছে, আমি হাঁ করে তাকিয়ে সাজানো দেখছি। আপু আমাকে ঠেলে তার ওয়াশরুমে ঢুকিয়ে দেয় গোসল করে নিতে, কারণ এখন নাকি আমাকেও এখানে সাজতে হবে। আমি না করলেও শুনবে না। চাচির আশেপাশে আর যায়নি, লুকিয়ে আড়ালে থেকেছি। চাচি আমাকে দেখতে পারে না জানি, কিন্তু এত মানুষ আর ব্যস্ততার মাঝে আমার খেয়াল নেই। বাইরে আসতে আপু লাল খয়েরি রঙের লেহেঙ্গা তুলে দিল আমার হাতে। এটা নাকি আমাকে পরতে হবে। আমি বিস্ময়ে হতভম্ব হয়ে তাকিয়ে আছি। এত সুন্দর লেহেঙ্গাটা আমার জন্য? স্বপ্নের মতো লাগছে। এত সারপ্রাইজ হয়েছি বলে প্রকাশ করা সম্ভব না। একটা মেয়ে শুরু করলো আমাকে সাজানো। সাজানোর পর লেহেঙ্গাটা পরতে বলল। আমি বসলাম। আমারও ইচ্ছে সাজা। কি সব দিল আমার মুখে, তারপর চোখে একগাদা কি যেন দিল। আমি খালি উসখুস করছিলাম, কিন্তু নিজেকে স্বাভাবিক রেখেছি। আমি খুব ফুর্তি নিয়ে বসে আছি। মুখের সাজ শেষ হলে আমাকে ড্রেস পরে আসতে বলে। ওয়াশরুমে যাব, কিন্তু লেহেঙ্গা ভিজে যাবে, তাই নিজের রুমে চলে এলাম মুখ ঢেকে ড্রেস নিয়ে। যাদের রাতে থাকতে দিয়েছে কেউ নেই। আমি ফাঁকা রুম পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে দরজা চাপিয়ে ড্রেসটা পরে নিলাম। আয়না না থাকায় দেখতে পেলাম না। আমার কাছে একটা ছোট্ট আয়না আছে, তা দিয়ে মুখ দেখলাম। আর কিছু দেখা যায় না। মুখ দেখে চেনাই যাচ্ছে না, এত মেকআপ দিয়েছে যে। খারাপ লাগছে না, তবুও কখনো এত সাজিনি তো, তাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। কিন্তু ঝামেলায় পড়লাম। জামার পেছনের হুক লাগাতে গিয়ে আয়না রেখে নিজের হাত বাড়িয়ে লাগানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। কিন্তু এটা না লাগালে বাইরে কিভাবে যাব? তখনই একটা ঠান্ডা হাতের স্পর্শ পাই পিছনে। কে আমার হুকটা লাগিয়ে দিচ্ছে। কে? আমি পেছন ঘুরতে গেলে সে বলে ওঠে, আমার কাজ শেষ হয়নি। কথাটা শুনে থমকে গেলাম। আমার বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেছে। এই গলা আমি চিনি, এটা ইহান ভাইয়ের গলার আওয়াজ। আমি বিস্মিত হয়ে পেছনে তাকালাম। ভাইয়া বিরক্ত হয়ে বলল, দরজা না আটকে কেউ জামা চেঞ্জ করে? তোর মতো হাদারামকে না দেখলে জানতাম না। ভাইয়ার কথা শুনে চমকে উঠলাম। ভাইয়া আমার থেকে চোখ সরিয়ে বেরিয়ে গেল। ভাই এখানে কি করছিল? ভাইয়া আমার হুক লাগাতে সাহায্য করলো? ভেবেই লজ্জায় লাল হয়ে গেলাম। হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছি শক্ত হয়ে। খানিক মিনিট থ মেরে দাঁড়িয়ে রইলাম। চুল খোপা করে বেরিয়ে এলাম। সবাই সাজগোজ করে ফেলেছে। আমার ফুফাতো বোনরাও আমাকে দেখে প্রশংসা করলো। আমি হাসি দিয়ে আপুর রুমে এলাম। আমার চুল বেঁধে দিল, সামনে পাম দিয়ে ফুলিয়ে। আমার কানের দুল ছিল, সেটা কানে পরে নিলাম। হাতে চুড়িও পরলাম। গলা খালি। আমি একপাশে চুল এনে রাখলাম। তারপর সাদা আর লাল দুটো ফুল দিয়ে কানে বেরিয়ে এলাম। বড় চলে এসেছে। সবাই চিৎকার চেঁচামেচি করছে। আমি নিচে আসতে চাচির সামনে পড়লাম। চাচি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আছে। আমি ভয়ার্ত চোখে তাকিয়ে আছি। চাচি চোখ গরম করে তাকিয়ে চলে গেল। আমি হাফ ছেড়ে বাঁচলাম। স্বস্তির নিঃশ্বাস ফেলে বেরিয়ে এলাম। বাইরে এসে ইয়ান ভাইকে দেখলাম। ভাইয়া ও খয়েরি রঙের পাঞ্জাবি পরে আছে, সাদা পায়জামা, চুলগুলো বাতাসে নড়ছে। কানে ফোন ধরে কারোর সাথে কথা বলছে আর চুল নড়ে চড়ে কথা বলছে। হাতের ঘড়ি চিকচিক করছে। রোদের আলোতে আমি তাকিয়ে আছি। কথা বলতে বলতেই ভাইয়া আমার দিকে নজর দেয়। আমি লজ্জায় চোখ সরিয়ে নিলাম। আমি আর চোখে তাকিয়ে দেখি ভাইয়া আমার দিকে নেশা ভরা চোখে তাকিয়ে আছে। আমি গেটের কাছে চলে এলাম। সবাই মিলে গেট ধরেছে। আমিও গিয়ে সেখানে দাঁড়ালাম। এখানে এসে আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমার সামনাসামনি দাঁড়িয়ে আছে রিহান। আমি যেতেই হাঁ করে তাকিয়ে বলে, ওয়াও, তোমাকে তো আজকে সেই সুন্দর লাগছে। চোখ ফেরানোই যাচ্ছে না। তার কথা শুনে আমার রাগ নিয়ে রিফাত ভাইয়ের সাথে কথা বললাম। তাকে শরবত নিতে বলেছি। এখানে 5টা গ্লাস আছে, একটা নিতে খেতে হবে। মরিচের শরবতও আছে।
রিহান আমার উত্তর না পেয়ে মাথাটা আমার দিকে এগিয়ে এনে বলল, কি ব্যাপার, কথা বলছো না যে? ভ্রুকুটি করে বলল। আমি তার দিকে তাকিয়ে অনিচ্ছা সত্ত্বেও হেসে বললাম, ধন্যবাদ ভাইয়া। আরে ভাইয়া বলছো কেন? আমি কপাল কুঁচকে বললাম, তো কি বলবো? নাম ধরে বলে। ভাইয়াটা ঠিক আমার সাথে যায় না। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। পাগল নাকি লোকটা? ভাই আমার সাথে যায় না মানে কি? আমি হতবাক হয়ে তাকিয়ে আছি। বিরক্ত হয়ে চোখ সরিয়ে নিলাম। রিফাত ভাইয়া লবণেরটাই খেয়েছে, শরবত, তারপর থুতু ফেলতেই আছে। সবাই তা দেখে হেসে কুটি কুটি। আমি সেখান থেকে সরে দাঁড়ালাম। এই ফালতু লোকটার ফালতু কথা শোনার ইচ্ছে নেই। রিফাত ভাইয়া সবাই ভেতরে এলো। গেটের টাকা চেয়েছিল 30,000, সেখানে দিয়েছে 12,000। তা নিয়ে তর্কাতর্কি হলো অনেক। রিফাত ভাইকে স্টেজে বসানো হয়। ইহান ভাই গিয়ে তার সাথে কথা বলে। লতার সাথে দেখা হলো এতক্ষণে। ও গাউন পরেছে মিষ্টি কালার, হাপুনাকে দিয়েছে ওকে, সুন্দর করে সেজেছে। লতাকে খুব খুশি লাগছে। আমার কাছে এসেছে, ঘুরে ঘুরে জামা দেখাচ্ছে। তারপর আমাকে দেখে বলল, তোকে তো একদম রাজকুমারী লাগছে রে, পুতুলের মতো দেখাচ্ছে, লাল পুতুল। আমি তার উত্তরে মিষ্টি হেসে বলেছি, তোকে একদম পরি লাগছে, মিষ্টি পরি। আমার কথা শুনে লজ্জায় লাল নীল হয়ে গেল লতা। আমি শিলা মিলি আপুকে নিয়ে এলাম। তারপর হলো খাওয়া দাওয়া। আমার পাশে একটা সিট। রিহান সেটা দেখে নিজের সিট থেকে উঠে আমার কাছে আসার জন্য উঠে দাঁড়ায়। আমি মনে মনে বলছি, আল্লাহ, এই অসভ্য লোকটা যেন আমার পাশে না বসতে পারে। আমার কথা শুনলো আল্লাহ। রিহান আসার আগে ইহান ভাই এসে বসে আমার পাশে। জানি না কি হলো, আমি ভাইয়ার দিকে তাকিয়ে হাসি দিলাম। তোর এত সাজা উচিত হয়নি রে। খাচ্ছিলাম, হঠাৎ ভাইয়ার নিচু স্বরে বলা কথাটা কানে আসতে খাবার মুখে নিয়ে অবাক হয়ে ভাইয়ার দিকে তাকালাম। ভাই আমার দিকে তাকাচ্ছে না, খাবারের দিকে তাকিয়ে খেয়ে যাচ্ছে শুধু। মানে? বিস্ময় নিয়েই বললাম। ভাইয়া তাও আমার দিকে তাকালো না, ওভাবেই বলল, আমার সামনে বেশি আসবি না, বলে খাবার টেবিল ছেড়ে উঠে চলে গেল। আমার বিস্ময়ে হতভম্ব হয়ে তাকিয়ে আছি ভাইয়া যাওয়ার দিকে। একবারও পেছন ফিরে তাকালো না, ভাইয়া চলে গেল। আমি বিস্মিত হয়েই তাকিয়েছিলাম। খাওয়া শেষ করলো না, আমাকে ভাইয়া সামনে যেতে মানা করলো কেন? আচ্ছা, আমাকে কি দেখতে খারাপ লাগছে? কিন্তু সবাই যে বললো সুন্দর। আমিও খেতে পারছি না, ভাইয়ার কথাগুলো কানে বাজছে।